দেবরুদা সামবেদ। সামবেদ মানে ওটা। তো আপনার এখন বয়স কত হলো? 75 মতন চলছে। হাতির গল্প করছিলাম, দেবিকা রানীর গল্প। এবার হচ্ছে দেবিকা রানীর প্রথম মাহুত ছিল, এক মাহুত ছিল বাবুরাম। এবার ছেলেটিকে খেতে দিল এবং সেই বাচ্চা বয়স থেকে ওই বাচ্চা ছেলেটি যে ঘুরে বেড়াচ্ছিল সে কিন্তু ওই দেবিকা রানীর সাথেই। এবং বড় মাহুত বাবুরাম যখন মারা গেল তখন এসডিও সাহেবকে উনি বলল যে মারা যাওয়ার আগেই যে আমি তো বুড়া হয়ে গেছি, এখন তো আমাকে রিটায়ার করতে লাগবে, আমার এই ছাওয়াটা এইটাকে মাহুতের চাকরি এখন দেওয়া হোক। তা সেই যে বাচ্চা ছেলেটা, এই ছেলেটা এই যে আমাদের বুদারুদা, সেই বাচ্চার থেকে আমাদের মধ্যে আছে। এবং এসডি অফিসে তখন তারপরে যখন যৌবন বয়স হয়েছে তখন সে ওইখানে চাকরি করে। এবং পরবর্তীকালে যখন দেবিকা রানী মারা যায় তখনও তো রীতিমতন মাকে মারা যাওয়ার পর যেরকম ওষুধ পালন, তারপর হচ্ছে শ্রাদ্ধ টাদ্ধ সমস্ত করেছে, করে 1 বছর পালন করেছে। কিন্তু খুব খারাপ অবস্থা ছিল তখন, মানে এত শরীর খারাপ হয়ে গেছিলো যে দেবারুদার বাঁচার কোনো কথা ছিল না। তখন মাথাভাঙায় আমরা যারা মানে দেবারুদার সঙ্গে যোগাযোগ ছিল তারা দেবারুদার কথা এসডিও সাহেবকে বলে গিয়ে, যে এসডিও সাহেব বলল যে এ তো, এসডিও বলছে যে হাতি নেই এখন আর চাকরি কিসের, চাকরি নেই। তখন বললো যে না, এ বাঁচবে না, এ হাতি ছাড়া বাঁচবে না, ও বাড়িতে থাকলে মারা যাবে, একে ইয়ে। তারপর ওকে নিয়ে গিয়ে অফিসে কাজে রাখলো, চাকরি দিল। এমন ব্যবহার দেবরুদের, এত ভালো ব্যবহার, এত কাজ সারা বছর জীবন করলো যে রিটায়ার হওয়ার পরেও কিন্তু ওকে কিন্তু ছাড়া হলো না। রিটায়ার হওয়ার পরেও দীর্ঘদিন উনি ওইখানে কন্ট্রাকচুয়াল হিসেবে ওইখানেই আছে। এবার হচ্ছে আমরা সেই মানুষটি দেবারুদার মুখ থেকে আমরা শুনবো। আমি তো দেবারুদার কাছ থেকে সবই শুনছি এবং লিখছি, বইয়েও লিখছি সব সমস্ত, কিন্তু সেটা বলাটা তো আমার বলার তো একরকম। আমি এতক্ষণ যে কথাটা বললাম, তুমি ছোটবেলায় যেটা হচ্ছে এইভাবেই তো আসছিলে তুমি। আমার নমস্কার নিবেন। এবং আমি যেখানে এটা সম্প্রচার করব, আমার যারা দর্শক আছে দেবিকা রানীকে খুব ভালোবাসে তারা। কেউ দেখেছে, কেউ দেখেনি। যারা দেখেনি আরো বেশি করে জানতে চায়, তাদের তরফ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়েছে তারা। সেই ভালোবাসা তাদের হয়ে আপনাকে দিতে চাইবো। তো আপনারও অনেক বয়স হয়েছে, অনেক কিছু মনে আছে, মনে নেই বোঝাই যাচ্ছে দেখে। তো আপনার এখন বয়স কত হলো আইডিয়া? 75 মতন চলছে। আচ্ছা, 75-এর মতো। আপনার পরিবারে আপনার কে কে আছে? আপনার কয়জন সন্তান? সন্তান একটা, এক ছেলে বললেন। এই যে যেই শিশুটিকে দেখলাম শুরুতে, সে হচ্ছে আপনার নাতি? হ্যাঁ, নাতি। আচ্ছা, ওটা বেটির নাতি। আচ্ছা আচ্ছা ওটা। আচ্ছা। তো আপনি যখন ওই বাবুরাম মাহুত, মানে আগের যে মাহুত, তার সাথে যুক্ত হলেন, তখন আপনার বয়স কত ছিল আনুমানিক? তখন তো আমি চ্যাংড়া একদম। আচ্ছা, ছোট্ট। আচ্ছা আচ্ছা। তো আপনার গ্রামের বাড়িটা কোন জায়গায় ছিল? আমার এখানে জন্মস্থান এইটাই এই জায়গায়। আচ্ছা আচ্ছা। বাপ মারা গেছে ছোটবেলায়, ভাই নাই, মা তো বাসা বাড়িতে কাজ করি খায়। তো এই যে জয়ন্তদার মুখ থেকে শুনলাম যে আগের যে মাহুত বাবুরাম, তিনি নাকি ওই নেপালি ভাষায় কথা বলতেন। হ্যাঁ, তো সেগুলো আপনি কি করে বুঝতে পারলেন? আমি তো শিখছি সব হিন্দি। হ্যাঁ, বাংলাতে কেউ বলে নাই, কোনো মাহুত বলে নাই। আচ্ছা, সব হিন্দি ভাষা। আচ্ছা, আপনার মুখে কতগুলো হাতির যে চালের জন্য, মানে বসার জন্য, দাঁড়ানোর জন্য, আগে যাওয়ার জন্য, এগুলো আপনি একটু বলেন তো এক এক করে কথাগুলো। যেমন বসার জন্য কি বলতেন? যাওয়া মানে মাইল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর ঝুম মানে মানুষের তোলা টানিয়া। আচ্ছা, আচ্ছা। আর এই যে কলা গাছ উঠাই, ধরিয়া করে দোলে ওঠা। দোলে ওঠা, হ্যাঁ। তখন ওই কলা গাছ তুলিয়া দিয়ে দিবে মাহুতকে। আচ্ছা, তখন মাহুত ওই কলা গাছ টানবে। সামবেদ মানে ওটা হলো চারটা ঠ্যাং বসবে। ও, চারটা ঠ্যাং দিয়ে বসবে যখন বাড়ি বসবে। ও, হ্যাঁ, ঢেক মানে ওই ঢেক মানে
ড্রেন একটা আছে বড় ড্রেন, ড্রেনটা পারবার লাগে তো সাবধান। আমি তো লাফাতে পারি না, হুম। তখন বলি কি আমার ডেগলামা নামে চলা একটা ট্যাঙ্ক দিয়ে লাগায়, আচ্ছা পাড়ে দেয়। এই হলো আচ্ছা, ধরেন এই যে দেবিকা রানী, একে আপনি কিভাবে দেখতেন? মায়ের মতো, মেয়ের মতন? ও মায়ের মতনে আমার ছিল, মায়ের মতো ছিল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমার কোনো ক্ষতি করে নাই, আচ্ছা। কতবার পড়ছি, হ্যাঁ হ্যাঁ ও কোনো করে নেই, বগল যে করছে আমাকে আচ্ছা দেখুন করছে। আচ্ছা, এই হাতির তো মস্তি হয় আমরা জানি, হ্যাঁ তো এই এই দেবিকা রানীরও কি মস্তি হইতো? মস্তিটা কিরকম বাবু, হুম। মস্তিটা বুঝলেন না, মানুষের যেরকম ঘামে, হ্যাঁ 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 ঘাম ছুটে দুই চেপ দিয়া, হ্যাঁ হ্যাঁ ওটাকে বলে মস্তি। আচ্ছা হ্যাঁ ওটাকে মস্তি বলে। আচ্ছা আর যখন নাই মাথা কিন্তু গরম হয়ে যাবে, যখন মাথা গরম হবে তখন কেউ থামাইবার পাবে না, আচ্ছা ওই মাউস ছাড়া। হ্যাঁ। হ্যাঁ তখন ওর ইয়েটা হয় নাই, তখন ভাই এইভাবে। আচ্ছা আচ্ছা আর শঙ্ক করে জলের মধ্যে, উপর ডাঙায় করে, কেউ তো দেখে নাই ওটা, ওটা আমরা দেখছি। হ্যাঁ আচ্ছা এই হলো ব্যাপার। হাতি চালানোর কিছু পদ্ধতি আছে। হ্যাঁ। ওদের তখন চাকরি ছিল, অনেক কিছু বলতে পারতো আর কি। এখন একটু স্মৃতিটা একটু ইয়ে হয়েছে। এবং দেবারুদাকে ধরায় দিলে সব বলতে পারবে। দেবারুদা বলতো যে প্রতিটা যানবাহনের যেরকম বিভিন্ন যন্ত্রাংশ আছে, হাতিরও সেরকম নির্দিষ্ট হ্যাঁ, সব আছে। নির্দিষ্ট যন্ত্রাংশ আছে। সব আছে। মানে ওরা জানে যে হাতিকে স্টিয়ারিং কোনটা, বলো হাতির স্টিয়ারিং কোনটা, হাতির যে গাড়ির যেরকম স্টিয়ারিং আছে ও, ডাইনে যাবে সেরকম হাতির স্টিয়ারিং, এবং পা দিয়ে হ্যাঁ কোন ওই হলো কিরকম মানে ইয়েতে কোন অ্যাঙ্গেলে চাপ দিলে, পায়ের খোঁচা দিলে ওকে কি করতে হবে, সেইটাই হইতেছে গাড়ির হ্যাঁ। স্টিয়ারিং এর মতন, ওরও স্টিয়ারিং। সেটা দেবরুদা বলে দেয়। আমাদের হাতে পায়ে। হ্যাঁ। হ্যাঁ ড্রাইভারদের হ্যান্ডেল টুন্ডেল সব আছে, হাত দিয়ে করে, আর আমরা তো পায়ে দিয়ে করি। ওখানে পিছাবো, ওখানে আগাবো। ওইটা চিহ্ন, মানে নির্দিষ্ট সিগন্যাল যে কোথায় চাপ দিলে, কোথায় খোঁচা দিলে ও হচ্ছে ইয়ে মানে পিছাইতে হবে, আগাইতে হবে, পাশে যেতে হবে, ওই ওই ঠ্যাঙের মধ্যে সব স্টিয়ারিং। মুখে স্টিয়ারিং বলা হচ্ছে লাগবে না। পায়ে, মুখে বলতে হবে না। আচ্ছা, একে নিয়ে আপনি কখনো বনে গেছেন? হ্যাঁ, বনে গিয়ে বন্য এই তো, হাতির সামনে হ্যাঁ। পড়েছেন? হ্যাঁ গিয়ে দেখা ছিলাম তো আমি। কোন জায়গায় সেটা? সেটা গেছি তোমার চিলেবাতা, জংলা ভাড়া, ভুটান বগল, আর বহুত লস আছে তো, আচ্ছা। অত লসের নাম খাওয়া যাবে না। ওখানে গিয়ে কোনো বন্য হাতির সামনে পাইছেন? হ্যাঁ বলছিলাম, তখন- পালাছিল আমরা। তখন এর কি ভূমিকা কি ছিল? মানে দেবিকা ওই রানী যে তখন কি দেবকে করলেন? রানীকে বল হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বল হয়ে গেছে। আর ওই কোনো হাতি চাপে না, বড় বড় দামটাল আছে, আমরা দেখি তো ওখান থেকে আর চাপে না। হ্যাঁ আমার বস্কর হাতি আছে, ছেলে কাছে যায়, ওটা কাছে যায় না। মানুষ যেরকম সেরকম ওরা, আচ্ছা। বুঝছে? এই লাস্ট এইটা বলো, লাস্ট একবার জোর করে তাও নিয়ে গেছিলা, হ্যাঁ হ্যাঁ সরকার বলছিল, তখন অসুস্থ হয়ে পড়ছিল, হ্যাঁ দীর্ঘদিন অসুস্থ হয়েছিল। হ্যাঁ আচ্ছা, ওই গল্পটাও কিছুক্ষণ আগে আমি বললাম যে একবার তোমাকে যে কুচবিহারের ডিএম নিয়ে গেল প্যারেড করাইতে, হ্যাঁ হ্যাঁ তখন এইখানে খুব বিক্ষোভ হয়েছিল, এখানে খুব গন্ডগোল হয়েছিল, হ্যাঁ। হাতি নেই জন্য। এবার কুচবিহারে কি হয়েছিল সেই অভিজ্ঞতাটা একটু বলে দাও। কুচবিহারে একটু ডিএম সাহেব বললো তুমি এখানে প্যারেডটা করে যাও, তো ওখানে প্যারেডটা করিয়ে আসছি, তা তোমাদের এখানে যাওয়া লাগবে না, তখন মাথায় এইখানেই হবে। আচ্ছা। এই যে তখন কুচবিহারে কোনো হাতি ছিল না? না, একটা হাতি ছিল না, আচ্ছা। এই আমারটা দিয়ে প্যারেড দিচ্ছে ওখানে। হ্যাঁ এইরকম। তখন লোকে লোকারণ্য, হ্যাঁ লোকও বহুত, প্রচুর লোক। হ্যাঁ লোক ধরে না, ওই হাতি ঠাকুরডিগির দেখার জন্য। বাড়ে, আচ্ছা প্যারেডটা হচ্ছে ঠাকুরডিগির বাড়ে। আচ্ছা। হ্যাঁ ওই জায়গায়। আচ্ছা, এর আগে কিছুদিন আগে অব্দি মাথাভাঙায় যেগুলো মেলার মাঠে সার্কাস আসতো, হ্যাঁ সার্কাসেও পোষা হাতি থাকতো, হ্যাঁ সেইগুলোর সাথে আপনি হ্যাঁ ওটাও চালাচ্ছি আমি, ওগুলো চালাচ্ছি। একবার মাথা খারাপ হচ্ছে, হ্যাঁ সেটা আমি যে ধরছি। হ্যাঁ এটা গল্প আছে কিন্তু, হ্যাঁ যে অজন্তা সার্কাসের মাথা খারাপ, হ্যাঁ হাতির মাথা খারাপ হয়ে গেল, তখন বলছে যে দেবারু ছাড়া একে কেউ কন্ট্রোল করতে হবে না। হ্যাঁ, তারপর মাথা খারাপ হাতি দেবারু গিয়া ধরছি দেয়া। ধরছে গিয়া, হ্যাঁ হাতি চলে গেছিল, ছুটে গেছিল। হ্যাঁ
এই গল্প আমরা জানি, ছোটবেলায় শুনছি। আচ্ছা, এর অসুখ বিসুখ হলে কিভাবে চিকিৎসা করতেন? হাতের হ্যাঁ, ওই নিচে ধরা যায় এটা। ধরা যায়। হ্যাঁ, মানুষের যেমন শরীর খারাপ হয় তোর শরীরটা খারাপ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ওই মাঝখানে হাতির চোখে কম দেখে, আস্তে আস্তে হাঁটে, তখন দেখি হাতের চোখ খারাপ। এখানকার কোনো এই যে ডাক্তার যে আছে ফটোর জেলের কাকু পেছনে দাঁড়ায় না। ফটোর যে ডাক্তার আছে কোনো কাজের ডাক্তার না। ও কোনো কাজের ডাক্তার না, ওই ডাক্তার গেলে তো আলগুলো চোখটা খারাপ করে দিচ্ছে ওগুলো। আচ্ছা, হ্যাঁ, এই যে সারাদিনে কি কি খাইতো? কলা গাছ খায়, কলা গাছ বট পাকড়ি, আচ্ছা, হ্যাঁ এগুলো খায়। মানে মূলত এটাই ছিল খাওয়া। হ্যাঁ খাওয়াইতে আর এমনি ধরেন- কানুনের পাতা এমনি এই যে পিলখানায় আসার পরে আপনাদের এখান থেকে কোনো খাবার কিছু দিতেন না? চাল, ওই যাই ডাল, দেয়, গুড়, চাল হ্যাঁ দেয়, তা এগুলো দিতেন না? গুড় দেয়, বুট দেয়, মিঠাই দেয়, লবণ দেয়, সর্ষের তেল দেয়। আচ্ছা, এগুলো হ্যাঁ। খাইতো। হ্যাঁ, হলে হলে আপনার তুমি খায়। বিশেষ কোনো এই দেবিকা রানীর সঙ্গ, আপনার বিশেষ কোনো স্মৃতি যেটা এখনো মনে আছে, হ্যাঁ আপনার ভাবলে কষ্ট লাগে এরকম কিছু হ্যাঁ, মনে আমার আছে? হ্যাঁ হ্যাঁ বলেন তো এরকম একটা কোনো। কষ্ট না আছে যে মারা গেল না, হ্যাঁ। কম দুঃখ প্রকাশ করছি আমরা। আচ্ছা, ওই যে ভাত খাই নেই কদিন, 15-16 দিন ভাত খাই নেই, এমন যে ওইটাই খালি এই যে চিন্তা বললাম করি। না, হ্যাঁ। যে গল্পটা করলাম প্রথমেই আসার আগে, হ্যাঁ যে ওই পার এই পার কিন্তু দেখা যায়, পিলখানাটা এই পার থেকে দেখা যায়, নদীর পার থেকে। হুম। তা উনি কিন্তু যখন অসুস্থ হয়ে মানে দেবিকা রানী মানে যখন- শয্যাশায়ী, হুম। মানে উঠতে পারতো না, পড়ে গেছিল তো, হ্যাঁ। শুয়েছিল, হ্যাঁ। তখন কিন্তু উনি কিন্তু খাওয়া দাওয়া বাদ দিয়ে রাত দিন কিন্তু ওর সঙ্গে থাকতো। কিন্তু ওই যে- যেদিনকে মারা যায় সেদিনকে না 1 ঘন্টার জন্য বাড়িতে আসছিল খালি, তখন ও ওইখান থেকে চিৎকার করছে, হ্যাঁ, দেবিকার চিৎকার হ্যাঁ। শুনছে, হাতি নদীতে এত জল, ওই চিৎকার শুনেই বুঝছে যে আমাকে শেষ ডাকতেছে। হ্যাঁ। রুদা রুদা বাড়িতে আসছিল হয়তো কিছু করতে, কি কোনো একটা কাজে আসছিল আর কি। খাবার জন্য আছে। হ্যাঁ হ্যাঁ, ও একেবারে সাথে সাথে ওই অবস্থাতে না খেয়ে এই নদী পার হয়ে ওই পারে চলে গেছে, গিয়ে দেখে যে কিছুক্ষণ পরে হাতি এই যে কলা গাছ ফেলাইছিল না পিলখানায়, এই ডাক্তার শালা বলছে এলা পরিষ্কার করো, পরিষ্কার করো। দৈনিক ওইটাই কাজ পরিষ্কার হয়ে করতে গেছে। করতে ওই পিতা করতে না, ও ওই যে পিতা বিয়ে হলো, করতে ব্যস্ত পিছলে হয়ে হয়ে গেছে। পিছলা খায় পড়ে গেল, তার উঠতে ওই যে পারলো না। 2 কোটির মাঝখানে ওই ছিটকে পড়ে গেছে, আর উঠতে পারে না। ওই মাথারা ওই যে পেশাবখানায় গাডাটায় আর দেহাটা উঠতে নেয়। তারপরে কিন্তু যেদিন মারা গেছে 10কে সেলুক দিয়ে মারা গেছে। যখন ওই যে ঠেলি তুলছে এই যে গাড়ি দিয়া, ফায়ার ব্রিগেডে গাড়ি দিয়া, তখন কিছু সুস্থিয়া যখন চলে গেল, তখন সেলুক দিয়ে চলে গেল। ধুলে ওটাকে সেলাম দে। হ্যাঁ, লোককে সবাইকে সেলুক দিচ্ছে, দিয়ে এরকম সেলুক দিয়ে চলে গেছে। কি অদ্ভুত না? হ্যাঁ, তা আমি গেলাম, ওই তখনই চলে গেলাম। আপনি গিয়ে পাইছেন? হ্যাঁ, আমি ওখানেই ছিলাম। আচ্ছা, আচ্ছা। এবার আমি হচ্ছে দৌড়ি তো, ওখানে ছিলাম। ছুটতে তুলবে বহুত চেষ্টা করতে পাই নেই। তো কাল এবং সময়ের প্রভাব আমরা কেউ অস্বীকার করতে পারি না। সময়ের প্রভাবে যেমন দেবিকা রানী চলে গেছেন, তো আজকে দেবালুদাও আমাদের সামনে বৃদ্ধ হয়েছেন, ওনার স্মৃতিশক্তি কমেছে, অনেক কিছু হয়তো সেভাবে বলতে পারলেন না, কিন্তু মানুষটি আছেন, তার সান্নিধ্য আমরা পেলাম। দেবিকা রানীকে যেরকম আমরা ভালোবাসি, ওনাকেও ঠিক সেই রকম ভাবেই আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আমি জানিয়ে গেলাম, এবং যারা দর্শকরা দেখবেন তাদের তরফ থেকেও আগাম ভালোবাসা ওনাকে জানিয়ে গেলাম। উনি সুস্থ থাকুন এবং দেবিকা রানীর উজ্জ্বল স্মৃতি নিয়েই উনি বেঁচে থাকুন, এটা কামনা থাকলো। এই বলে আজকের এই উপাখ্যান এখানে শেষ করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি না, উপাখ্যানের আরেকটা পার্ট হবে তো। হ্যাঁ, না আজকের মতন এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এটা প্রথম পার্ট হয়েছে 26শে জানুয়ারির দিন। এটা আজকে এলাম হচ্ছে দেবালুদার বাড়িতে, যিনি